আজকে তোমাদের কোষে দেখি 23.1 এই অঙ্কগুলো সম্পর্কে বলা হবে এবং কিভাবে অঙ্কগুলো শুরু করবে। এটা তো তোমাদের কাছে নতুন ধরো ক্লাস 10-এর, তো সেই সম্পর্কে একটু বলে দেবো যে কিভাবে এই অঙ্কগুলো করতে হয়, বা সাইন ট্যান কস এদের সম্পর্কেও আজকে বিস্তারিত বলে দেবো, যাতে করে তোমরা এই প্রত্যেকটা অঙ্ক 23.1-এর করতে পারো। প্রথমেই এই অঙ্কগুলো করতে হলে পরে 23.1-এর যে সমস্ত অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছ, 1 থেকে 9 পর্যন্ত অঙ্ক রয়েছে, যে সেই অঙ্কগুলো 9-এর দাগের 6টা অঙ্ক রয়েছে। তো এই প্রত্যেকটা অঙ্ক করতে হলে যেগুলো লাগবে টুলস, তো সেইগুলো সম্পর্কে প্রথম আমরা বলে দেব। তারপরে যদি সময় থাকে এই ভিডিওতেই, নয়তো কোনো পরের ভিডিওতে অঙ্কগুলো আমরা করে দেব। ঠিক আছে, তো শুরু করা যাক। কোনো একটা ত্রিভুজ সংক্রান্ত ম্যাটার, তো এই ত্রিভুজগুলো কী ধরনের হতে হবে প্রথমেই কোশ্চেন। তো এই ত্রিভুজগুলো প্রত্যেকটা কিন্তু সমকোণী ত্রিভুজ হতে হবে। তো সমকোণী ত্রিভুজ না হলে কিন্তু এই ত্রিকোণমিতির তোমাদের যে সিলেবাসে রয়েছে কোনো অঙ্কই সম্ভব নয়। সমকোণী অঙ্ক ছাড়া এ কিন্তু কোনোভাবেই কিন্তু করা যাবে না। তো এখানে দেখো দুটো আমি সমকোণী ত্রিভুজ এঁকেছি, এই সমকোণী ত্রিভুজ নিয়েই সব আলোচনা হবে। তো প্রথমেই যে কোশ্চেনটা, যে এই ত্রিভুজের লম্ব কোণটা, ভূমি কোণটা এবং অতিভুজ কোণটা। তোমরা ক্লাস 10-এ জেনেছো যে সমকোণ, তো এই কোণটা তো সমকোণ, বি কোণটা সমকোণ, তা তার বিপরীতে যেটা রয়েছে অর্থাৎ এই বাহুটি, এ ও বাহুটি, এটা হচ্ছে বৃহত্তম বাহু। তো সমকোণের বিপরীতে যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে অতিভুজ। এ নিয়ে কোনো কনফিউশন ছিল না ক্লাস 9-এও, এবং সেটা অবশ্যই এখনও। তো এটা আমি লিখে দিলাম অতিভুজ। এখন প্রশ্ন হচ্ছে লম্ব কোণটা এবং ভূমি কোণটা। তোমরা ক্লাস 9-এ শিখেছিলে যে যেটা নিচের দিকে থাকবে অর্থাৎ এই যে বাহুটা, সেটা হচ্ছে ভূমি, আর যেটা সোজা হয়ে থাকবে, দণ্ডায়মান থাকবে, সেটা হচ্ছে লম্ব। কিন্তু ক্লাস 10-এর সংজ্ঞাটা একটু অন্যরকম, এইটা অবশ্যই বুঝতে হবে সংজ্ঞাটা কী। তো এখানে নির্দিষ্ট লম্ব এবং ভূমি বলে কিছু হয় না, কোনো একটা কোণের সাপেক্ষে বিবেচনা করতে হয়। তো এখানে যে কোণটা রয়েছে দেখতে পাচ্ছ, এই কোণটা একটা বিশেষ নাম দেওয়া হয়েছে থিটা। তো এই যে থিটা কোণ, অর্থাৎ এই কোণটার নাম হচ্ছে এ ও বি, এই কোণটার নাম হচ্ছে থিটা, পরিমাণটা হচ্ছে থিটা। তো এই থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি বিবেচনা করতে হবে। আর অতিভুজ তো ক্লিয়ার হয়ে গেছে। তো সংজ্ঞা হিসাবে বলি যে এই যে কোণ থিটা, তার বিপরীত দিকে যেটা অবস্থিত, সেই বাহুটা হবে লম্ব। মনে থাকবে, যে কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি নির্ণয় করছি, তার বিপরীত দিকে বাহুটা হবে লম্ব। তো এটাকে আমি লিখে দিচ্ছি লম্ব, আর বাকি যেটা রইল অর্থাৎ অবশিষ্ট যে বাহুটা, সেটা হয়ে গেল ভূমি। ঠিক আছে, তো তোমরা বলবে এটা তো স্যার ক্লাস 9-এর মতোই হলো। তো সেটা তার উত্তরে বলি যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে তাকিয়ে দেখো, এটাও কিন্তু সেম ত্রিভুজ, কিন্তু কোণের মাপটা এইখানটা নিয়ে যে থিটা ড্যাশ, তো থিটা ড্যাশের সাপেক্ষে আমরা লম্ব, ভূমি এবং অতিভুজ নির্ণয় করব। তো আগে যেরকম বলেছিলাম যে এটা কোনো কনফিউশন নাই, যে সমকোণের যে বিপরীত বাহু, সমকোণ তো বি, তার বিপরীত বাহু অতিভুজ, এটা সবসময় হবে। ক্লাস 9-এও ছিল, এখনও ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে লম্ব কোণটা এবং ভূমি কোণটা। তো আমরা বলছি যে এই কোণের সাপেক্ষে অর্থাৎ থিটা ড্যাশের সাপেক্ষে বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। অর্থাৎ এক্ষেত্রে দেখো যে এই কোণের সাপেক্ষে বিপরীত দিকে রয়েছে এই বাহুটি, ও বি বাহুটি। তো ও বি বাহুটা কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে লম্ব, আর বাকি রেস্ট বাহুটা হবে ভূমি। তাহলে এক্ষেত্রে দেখো তোমাদের দেখতে একটু উল্টো লাগবে, এই বাহুটা কিন্তু লম্ব হয়ে গেল, আর এ বি বাহুটা যেটা অবশিষ্ট রইল সেটা হয়ে গেল ভূমি। তো ক্লিয়ার? তাহলে তোমরা আজকে চিনতে পারলে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ কোনটা। এই প্রসঙ্গে একটা কথা না বললে নয়, যে তোমাদের কোশ্চেন সমকোণী ত্রিভুজ না দিয়ে যদি জিজ্ঞেস করে লম্ব, ভূমি, অতিভুজ কোনটা, সেই কোশ্চেনটা কিন্তু অর্থহীন। অর্থাৎ সমকোণী ত্রিভুজ হলে পরেই কিন্তু লম্ব, ভূমি এবং অতিভুজের কথাটা আসবে, তা নাহলে কিন্তু এই কথাগুলো অর্থহীন। এরপরে এসো তোমরা বিভিন্ন যে অনুপাত, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, সেই সম্পর্কে যে কিছু নামগুলো দেওয়া রয়েছে, সেই নামগুলো সম্পর্কে আমরা জানি। তো এখানে লক্ষ্য করো যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজটার নাম ও বি এ। এই যে ত্রিভুজটার এই কোণটার নাম দেওয়া হয়েছে থিটা। তো আমরা কোনটা লম্ব, ভূমি, অতিভুজ আগেই শিখলাম, সেই অনুযায়ী দেখো এইটা বড় বাহু সব থেকে, অর্থাৎ সমকোণের বিপরীত দিকে যেটা রয়েছে এর নাম হচ্ছে অতিভুজ। আচ্ছা, এই কোণটা যদি থিটা হয়, তার বিপরীত দিকে কোণ বাহুটা হচ্ছে এটা, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে
লম্ব হবে এবি বাহুটা, অর্থাৎ এই বাহুটা, আর বাকি যেটা রইল সেটা ভূমি। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার। এখন দেখো যে কোণ বিও এ এর সাইন, অর্থাৎ এই কোণটা, এই যে থিটা কোণটা, এর সাইন সমান কত হবে দেখো, লম্ব বাই অতিভুজ। তো তোমরা দেখছো লম্ব সমান এবি আর অতিভুজ সমান হচ্ছে ও এ, অর্থাৎ এবি বাই ও হবে, এবি বাই ও এ হবে। তো সেইটার সমানই আমরা সংক্ষেপে লিখব এসআইএন থিটা, অর্থাৎ এইটার মানে হচ্ছে থিটার সাপেক্ষে সাইন। ঠিক আছে, তো সাইন থিটার, এটাকে কোনটাকে বলছি, লম্ব বাই অতিভুজ। আর লম্ব অতিভুজ কোনটা হচ্ছে, লম্বর সংজ্ঞা তো দিয়েছে থিটা কোণের সাপেক্ষে লম্ব বলতে হচ্ছে, অর্থাৎ কোনো একটা কোণের সাপেক্ষে লম্ব আর ভূমি ঠিক হয়, তাই থিটাটা দেওয়াটা খুব জরুরি, যে সাইন হবে থিটার সাপেক্ষে। ক্লিয়ার? একইভাবে দেখো যদি আমরা ওই একই কোণের সাপেক্ষে কোসাইন বের করতে চাই, সেটা হবে ভূমি বাই অতিভুজ। তাহলে ওবি বাই ও এ, ভূমি মানে তো তোমরা জানো ওবি, আর অতিভুজ তো একই রয়েছে ও এ, এইটার নাম দেবো আমরা সংক্ষেপে কস থিটা। এত বড় কোসাইন থিটা লেখার দরকার নেই, কস থিটা বললেই কিন্তু সংক্ষেপ ফর্ম। ঠিক একইভাবে একই কোণের সাপেক্ষে ট্যানজেন্ট হবে লম্ব বাই ভূমি। এক্ষেত্রে লম্ব বাই ভূমি সমান তোমরা বুঝতে পারছো এবি বাই ওবি, এইটাকে আমরা সংক্ষেপে নাম দেবো ট্যান থিটা। ঠিক আছে, একইভাবে অতিভুজ ছিল, আর এক্ষেত্রে এখানে হয়েছে অতিভুজ বাই লম্ব, জাস্ট এর উল্টোটা, অর্থাৎ সাইনের উল্টোটা, এর নাম হচ্ছে সংক্ষেপে কোসেক। ঠিক আছে, কোসেক থিটা। একইভাবে অতিভুজ বাই ভূমি, এর নাম হচ্ছে সেক থিটা, এবং ভূমি বাই লম্ব, এর শর্ট ফর্ম হচ্ছে কট থিটা। অর্থাৎ এই ছটি মান, অর্থাৎ বিভিন্ন তিনটে এক্ষেত্রে মান রয়েছে, একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। তো তোমরা জানো তিনটে যদি জিনিস থাকে, ঠিক আছে, তো তাকে কতভাবে সাজানো যায়, সেটা উত্তর হচ্ছে 6 ভাবে। তো এখানে সেরকম 6টা অনুপাত আমরা বের করেছি। তো 6টা অনুপাতের শর্ট যে নামগুলো, সেগুলো তোমাদের কিন্তু এইভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে সোজা কথায় যেটা দাঁড়ালো, তোমাদের যেটা রেডি করতে হবে, সেই মানগুলো কিন্তু মুখস্থ করতে হবে। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা মুখস্থ করতে হবে। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, এবং লাস্টলি কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই মানগুলো তোমাদের প্রত্যেককে কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো হওয়া সম্ভব নয়। আর এই থিটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি কোণটা বুঝতেই পারছো, আগেই বললাম। তাহলে তোমাদের যদি কোশ্চেন করা হয় যে সাইন থিটা মানে কি, তোমরা বলবে থিটার সাপেক্ষে লম্ব বাই অতিভুজ। একইভাবে বাকিগুলো। একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এটা, যে যদি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ রয়েছে, আর এদিকে দেখো কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, জাস্ট এর উল্টোটা। অর্থাৎ কেউ যদি মনে করে যে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা লিখবো, কথাটা কিন্তু ঠিকই। দেখো কোসেক থিটা তো রয়েছে অতিভুজ বাই লম্ব, তাহলে একে উল্টে দিলে হয়ে যাবে লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটা চলে আসবে। তাহলে কেউ লিখতে পারে কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, বা কেউ লিখতেই পারে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তো একইভাবে কস থিটার ক্ষেত্রেও লেখা যেতে পারে যে সেক থিটা সমান 1 বাই কস থিটা, এবং ট্যান থিটার ক্ষেত্রেও লেখা যেতে পারে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। তাই এই মানগুলোও বা এই ম্যাটারটা মনে রাখা কিন্তু প্রয়োজন। এই প্রসঙ্গে কতগুলো নোট, কতগুলো টুলস সম্পর্কে তোমাদের বলে দেবো। এরকম ভেবো না যে সাইন আর থিটার গুণফল সাইন থিটা হবে, এরকম কিন্তু ভেবো না। এটা একটা নোটেশন, অর্থাৎ থিটার সাপেক্ষে সাইন, এর মানে সাইন আর থিটা পাশাপাশি রয়েছে বলে এটা কিন্তু গুণফল, সেটা কিন্তু একদম নয়। যেমন এসের সঙ্গে আই সঙ্গে এন, তিনটে যেমন গুণ হয়নি, মানে তিনটে একটা ভাষা, তো এখানেও থিটাটাও একটা ভাষা, কিন্তু এই সাইনের সঙ্গে থিটা কোনো মানে গুণের আকারে রয়েছে এরকম ভাবার কোনো কারণ নেই। এরপরে দেখো কেউ এরকম ভেবো না সাইন 2 থিটা সমানে 2টা বের করে দেবো আর সাইন থিটা লিখে দেবো। কারণ প্রথমেই বলেছিলাম যে সাইন 2 থিটা কিন্তু যে সাইনের সঙ্গে 2 থিটা গুণ এরকম নয়, 2 থিটার সাপেক্ষে সাইন। ঠিক আছে, তো 2টা বেরিয়ে আসার কোনো কোশ্চেনই নয়, তাহলে এটা কিন্তু সমান নয়। এরপরে দেখো ঠিক ভাগের ক্ষেত্রেও তাই, তোমরা হয়তো ভাবলে এখানে সাইন আলফা বাই সাইন বিটা রয়েছে, তো আমরা সাইন সাইন কেটে দেবো স্যার। হ্যাঁ, সাইনটাও কেটে দেবো, এখানে সাইনটা কেটে দেবো, তাহলে পুরো থাকবে আলফা বাই বিটা যেমন লেখা হয়েছে। কিন্তু এটা কখনোই কাটা সম্ভব নয়, কারণ সাইন আলফা একটা সংখ্যা,
সাইন বিটা আর একটা সংখ্যা। এই সংখ্যা দুটো কখনোই সিমিলার নয়, তাই কাটা সম্ভব নয়। কারণ সাইন সাইন কাটা সম্ভব নয়, আলফা তো এর সঙ্গে ভাষার সঙ্গে যুক্ত, তাই এটা কখনোই সমান নয়। এরপরে দেখো, সাইন থিটা স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা লেখা হয়, অর্থাৎ সাইনের এনের মাথায় স্কোয়ারটা রয়েছে। তো স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতে পারে শুধু এন স্কোয়ার, সেটা কিন্তু নয়, বা শুধু সাইন স্কোয়ার বাইরে থিটা হয়তো, তা কিন্তু নয়। সাইন থিটা টোটাল একটা সংখ্যা, বারবার বলছি। তো স্কোয়ার করতে হলে পুরোটারই করতে হবে, পুরো জিনিসটারই কিন্তু স্কোয়ার হবে, ঠিক আছে। তো মনে রাখবে সাইন থিটার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা, এটা আমরা সংক্ষেপে লিখি, ঠিক আছে। তো এইটা লেখা মানে সাইন স্কোয়ার থিটা লেখা মানেই কিন্তু সাইন থিটার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা বলা না বলা একই। তবে সাইন থিটা স্কোয়ার সমান কেউ যেন ভেবো না যে বোধহয় সাইনের বেরিয়ে যাবে আর থিটা স্কোয়ার হয়ে যাবে, বা সাইনের একটা স্কোয়ার দিয়ে দেবো, থিটার একটা স্কোয়ার দিয়ে দেবো। কারণ তোমরা ভাবতে পারো যে সাইন থিটা হোল স্কোয়ার হয়েছে, অর্থাৎ সাইনের একটা স্কোয়ার হবে, থিটার একটা স্কোয়ার হবে, এরকম কিন্তু নয়। এটা কিন্তু একটাই স্কোয়ার, সেটা হচ্ছে SIN, অর্থাৎ এনের মাথায় বসাতে হবে, অর্থাৎ সাইন থিটার হোল স্কোয়ার বোঝাবে, ঠিক আছে। এটাও কিন্তু সমান নয়। আর একটা কথা বলে দিই তোমাদের, যে এই সাইন কস ট্যান এগুলো দেখে তোমরা ভয় পেয়ে যেতে পারো যে এগুলোর মানে কি। তো তোমাদের জন্য বলছি, এদের কোনো মানে নেই, তোমরা ধরে নাও। শুধুমাত্র লম্ব বা অতিভুজ এই কথাটা অনেকটা বড় লিখতে হচ্ছে, জাস্ট এ শর্ট ফর্ম সাইন থিটা, 4টে লেটার দিয়ে লেখা যাচ্ছে। ঠিক একইভাবে ভূমি বা অতিভুজ, ঠিক এখানেও সেই শর্ট ফর্ম কস থিটা। তোমরা ভাবতে পারো যে নিচু ক্লাসে যখন অঙ্ক করেছো, তোমরা ধরেছিলে যে ধরি বাবার বয়স এক্স, তারপরে তোমরা অঙ্কটার সমাধান করেছিলে। তো যদি বাবার বয়স এক্স না ধরতে, অর্থাৎ এক্সটা যদি না ধরতে, তাহলে কি অঙ্কটা হতো না? তার উত্তর হচ্ছে অবশ্যই হতো। এরপরে যত তোমরা এক্স লিখেছো, অর্থাৎ এক্স ধরার পর তার দ্বিগুণ করেছো 2x, তার স্কোয়ার করেছো এক্স স্কোয়ার, তারপর মিডিল টার্ম ফ্যাক্টর করেছো এক্স গাদা এক্স এক্স লিখেছো, সেই সমস্ত এক্সের জায়গায় তোমাকে লিখতে হতো বাবার বয়স বাবার বয়স বাবার বয়স। ফলে তোমাকে অঙ্কটার মধ্যে যদি 25 বার এক্স লিখে থাকো, 25টা এক্স লিখে থাকো, তাহলে 25টা বাবার বয়স এই কথাটা লিখতে হবে। তো এই বড় লেখা থেকে অ্যাভয়েড করতে আমরা ছোট একটা এক্স ধরেছিলাম। ঠিক এক্ষেত্রেও তাই, লম্ব বা অতিভুজ যদি লিখতে পারো অঙ্কের মধ্যে, তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যাবে, কিন্তু এত বড় হবে জাস্ট এর ছোটো করার জন্যই আমাদের শর্ট ফর্ম সাইন থিটা কস থিটা ট্যান থিটা। এইটাই হচ্ছে সাইন থিটা কস থিটা এর গুরুত্ব। দ্বিতীয় আর একটা কথা বলি, এক্ষেত্রে তোমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ। তো সেই যে দুটো ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ ছোট আর একটা ত্রিভুজ বড়। লক্ষ্য করে দেখো যে এর যে কোণের মান সেটা কিন্তু থিটা, ছোট ত্রিভুজটার, আর বড় ত্রিভুজটার কোণের মানও থিটা করেছি। অর্থাৎ ত্রিভুজ দুটো একই ধরনের সদৃশ্য ত্রিভুজ। ফলে কি হবে, এক্ষেত্রে সাইন থিটা, যদি প্রথম ত্রিভুজের সাইন থিটা বের করি, তার লম্ব বাই তার অতিভুজ, অর্থাৎ এই লম্ব এই দৈর্ঘ্য বাই অতিভুজের দৈর্ঘ্য, তো তার যে রেজাল্ট হবে, কথার কথা আমি ধরে নিচ্ছি 0.5 হবে, ধরে নিচ্ছি 0.5 হবে। তো এই বড় ত্রিভুজেরও যদি ক্যালকুলেশন করা হয়, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এই বড় লম্ব বাই বড় অতিভুজ, তার ক্ষেত্রেও দেখা যাবে ওই 0.5ই হচ্ছে। এইটাই হচ্ছে সাইন কস ট্যান থিটার একটা গুরুত্ব, ঠিক আছে। এই গুরুত্বটা মনে রাখবে যে ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের উপর নির্ভরশীল নয় এই অনুপাতগুলো, একমাত্র নির্ভরশীল এই কোণের উপর। অর্থাৎ এই কোণটা যেহেতু সমান করে যে থিটা, এটাও থিটা, তাই সমান কোণের সমস্ত সাইন থিটা কস থিটা ট্যান থিটা সবাই কিন্তু সমানই হবে। কখনো কখনো চেঞ্জ হয়ে যাবে এরকম কিন্তু নয়, চেঞ্জ হওয়া সম্ভব নয়, ঠিক আছে। আর কোণ যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই একমাত্র মানটা চেঞ্জ হবে। আজকে এতটুকুই থাকছে, কারণ এই ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এরপরে অঙ্কগুলো যেগুলো বাকি থাকছে পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেব, এবং সেই অঙ্কগুলো তোমাদের পরবর্তী ভিডিওতে করে দেওয়া হবে, এবং তোমাদের তাতে পরীক্ষার জন্য অবশ্যই কাজে লাগবে। 23.2 এর অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখোনি 23.2 এর মান বসানো অঙ্কগুলো প্রত্যেকটা করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো, তাতে তোমাদের অবশ্যই দেখবে উপকার হচ্ছে। তোমরা আমার দেওয়া ভিডিওগুলো ফলো করতে থাকো, আমি আস্তে আস্তে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে অঙ্কগুলো করিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা একটু কম বোঝে তাদের জন্য স্লো করা হচ্ছে ভিডিওটা, যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। আর যদি বলো যে আরেকটু স্লো করতে বা একটু ফাস্ট করতে, যেভাবে বলবে সেভাবেই করে দেওয়া হবে। ধন্যবাদ।